অদ্ভুত আওয়াজ শুনলেন। ছাদের দিক থেকে যেন কেউ হেঁটে যাচ্ছে। একটু থেমে আবার সে শব্দ। অভিজিৎবাবু বই বন্ধ করে উঠে দাঁড়ালেন। জানলার পর্দা সরিয়ে ওপরে তাকালেন। কিছুই দেখা যায়নি। নিজেকে বোঝালেন, আহ, নতুন বাড়ি, টিনের ছাদে পাখি বসলে এরকম আওয়াজ তো হয়। অভিজিৎবাবু বই বন্ধ করে উঠে দাঁড়ালেন। জানলার পর্দা সরিয়ে ওপরে তাকালেন। সকলকে নমস্কার জানাই। আপনারা শুনছেন কালো বিড়াল। এখানে বলা হয় সেই সব সত্য ঘটনা যা শোনার পর রাতের ঘুম উড়ে যায়। ঘটনাটা আমাকে শেয়ার করেছে আমার এক কোচিংয়ের এক স্যার, যেটা স্যারের এক বন্ধুর সাথে ঘটেছিল। আর যেভাবে বলেছে আমিও ঠিক সেইভাবেই আপনাদের সকলকে শোনাচ্ছি। সাল 2013। অভিজিৎ দাস তখন সদ্য বিএড শেষ করে সরকারি চাকরিতে ঢুকেছেন। প্রথম পোস্টিং পেয়েছিলেন পুরুলিয়া এক অজপাড়াগাঁয় প্রাথমিক বিদ্যালয়ে। ক্লাসঘর মাত্র 3টি, পড়ুয়া 40-45 জন। তখন সদ্য বিয়ে হয়েছে অভিজিৎ বাবুর। স্ত্রী মৌসুমী শহরে থাকতেন, কারণ তার নিজের চাকরিও ছিল একটা প্রাইভেট কোম্পানিতে। তাই পোস্টিংয়ের কারণে সপ্তাহে মাত্র একবারই দেখা হতো দুজনের। অভিজিৎ বাবুর জীবনে তখন অস্থিরতা। সপ্তাহে 3টে দিন স্কুল, বাকি দিনে শহরে আসা যাওয়া। কিন্তু জীবনের এই ছোটাছুটির মধ্যেও অভিজিৎবাবু কখনো নিজের দায়িত্বে ফাঁকি দেননি। পুরুলিয়া থেকে বদলি হলেন বর্ধমানে। বর্ধমানের সেই স্কুলটি ছিল আর একটু ভালো। পড়ুয়াদের মধ্যে উৎসাহ ছিল, অবকাঠামোও কিছুটা উন্নত। কিন্তু সমস্যা ছিল আবাসনের। স্কুলে কোনো কোয়ার্টার না থাকায় তাকে স্কুল থেকে প্রায় 5 কিমি দূরের একটা ভাড়া বাড়িতে থাকতে হতো, যেটা আবার জঙ্গল ঘেঁষা এলাকা। যেহেতু জঙ্গল ঘেঁষা এলাকা, রাতে হঠাৎ হঠাৎ শেয়ালের ডাক কিংবা অচেনা শব্দ শুনে ঘুম ভেঙে যেত। সেই সব দিনগুলিতে কেমন যেন একটা অস্বস্তি, একটা অজানা চিন্তা কাজ করতো তার মনে। এভাবেই চলল 2 বছর। এরপর এক সকালে হঠাৎ একটা নোটিশ এলো, নতুন বদলি হয়েছে দেউলপাড়া হাই স্কুলে। লোকেশন একদম নদিয়া জেলার গ্রামীণ প্রান্তে। এই স্কুলটা আগের থেকে বড়, ছাত্র সংখ্যাও অনেক বেশি, শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আন্তরিকতা ছিল। কিন্তু এমনভাবে ঘন ঘন পোস্টিং আর দূরবর্তী লোকেশনে ঘর ভাড়া করে থাকতে থাকতে অভিজিৎ বাবুর মনে একটা ভাবনা এলো, নিজের একটা বাড়ি যদি হতো, যেখানে একবার গিয়ে নিজের মতো করে সব গুছিয়ে নেওয়া যাবে। সপ্তাহ শেষে স্ত্রী আসতে পারবে, আর বারবার ভাড়া বদলাতে হবে না। এই চিন্তা মাথায় রেখেই তিনি একদিন স্কুল থেকে ফেরার পথে স্থানীয় এক দালালের সঙ্গে কথা বললেন। লোকটা তাকে বলল, স্যার, একটু দূরে একটা জমি আছে, আগে লোকজন থাকতে চাইতো না, কিন্তু এখন রেট খুব কম, আপনি চাইলে দেখে নিতে পারেন, আপনার বাজেটের মধ্যেই পড়বে। তখন অভিজিৎবাবু হালকা হেসে বলেছিলেন, রেট কম মানেই তো কিছু গন্ডগোল আছে, তাই না? দালাল হেসে বলেছিল, দেখবেন স্যার, আজকাল গরিব লোকেদের জন্য জমি পাওয়া যায় না, আর আপনি তো মাস্টার মশাই, লোকজন আপনাকে দেখে সাহস পাবে। সেদিন সন্ধে নাগাদ গিয়ে জমিটা দেখে এলেন অভিজিৎবাবু। জায়গাটা বড়জোর 3 কাঠা, তবে একদম নিরিবিলি পরিবেশ। বাঁদিকে একটা পুকুর আর সামনে ধান ক্ষেত, চারপাশে গুটি কয়েক বাড়ি। তারপর এইভাবেই কেটে গেছে প্রায় 2 বছর। কিন্তু হঠাৎ একদিন অভিজিৎবাবু সিদ্ধান্ত নিয়ে ফেললেন, তারা ভাড়া বাড়িতে নয়, এবার নিজের একটা ঘর চাই। এইবারে তার স্ত্রী মৌসুমীও উৎসাহ দিলেন, দেখো, বারবার ঠিকানা বদলানো আর সম্ভব না, নিজের একটা ঠিকানা হলে অন্তত মনটা শান্ত থাকবে। আর তুমি তো গ্রামেই থাকছো এখন,
তোমার জন্য একটা শান্ত পরিবেশ দরকার। এরপর কয়েকদিনের মধ্যেই স্থানীয় দালাল সুবোধ মণ্ডলের সঙ্গে আবার দেখা করেন অভিজিৎ বাবু। সুবোধ তাকে নিয়ে গেল মলাঞ্চপুর নামের এক অজ গ্রামে। গায়ের মূল বাজার থেকে প্রায় 15 মিনিট হাঁটা রাস্তা। এখানে একটা ফাঁকা জমি, প্রায় 3 কাঠা, পাশে ঝোপঝাড়, বাঁদিকে এক পুরোনো আম গাছ, সামনে খোলা মাঠের মতো। জায়গাটা দেখে প্রথমেই মনে হলো শান্ত, নিরিবিলি, একটু বেশি নির্জন। সুবোধ বলল, স্যার, এটা আগের মালিকই বৌদি নামে ছিল। ওর স্বামী শহরে চলে যায়, বৌদি একা থাকতো। 2 বছর আগে উনি অসুস্থ হয়ে মারা যান। তারপর কেউ এখানে থাকেনি। এখন ভাইয়েরা এটা বিক্রি করে দিচ্ছে। অভিজিৎ বাবুর একটু সন্দেহ হয়, কম দাম, এত সুন্দর একটা জায়গা, তাহলে কেউ কিনছে না কেন? তিনি জিজ্ঞেস করলেন, তাহলে এতদিন কেউ এটা কেনেনি? সুবোধ একটু ঘুরিয়ে উত্তর দিল, আসলে গ্রামের লোকেদের মধ্যে একটু ভয় ভয় থাকে। ঝোপঝাড়, রাতে অন্ধকার, কাউকে দিক ওদিক হাঁটতে দেখা যায় বলে কথা ওঠে। কিন্তু আপনি তো শিক্ষিত মানুষ, এসব বিশ্বাস করবেন না নিশ্চয়? অভিজিৎ বাবু মাথায় হেঁট পড়লেন। তিনি যুক্তিবাদী মানুষ, এমন হাওয়া জঙ্গল নিয়ে ভয় পাওয়ার মানুষ তিনি নন। ঠিক করলেন এই জমি নেবেন। মাত্র 1,75,000 টাকায় জমি কিনে ফেললেন তিনি। প্রতিক্রিয়া খুব দ্রুতই গেল। কাগজপত্র ঠিকঠাক, স্থানীয় পঞ্চায়েত মেম্বার পর্যন্ত সই করে দিলেন। তারপর শুরু হলো মাটির কাজ, ছাদ ঢালাই, দরজা জানলা বসানো। প্রথম 1 মাস অভিজিৎবাবু নিজে প্রতিদিন পরিদর্শনে যেতেন। লোকজন কাজ করত সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত। একদিন কাজ করতে করতে একজন মিস্ত্রি হঠাৎ বলল, স্যার, এই জায়গার মাটি একটু ভারী রকমের। আর দেখেন না, এখানে আগেও কিছু একটা ছিল মনে হচ্ছে। জমির একপাশে কেমন যেন পাথরের মতো কিছু ছিল। অভিজিৎবাবু জিজ্ঞেস করলেন, তাহলে কি সমস্যা হবে? মিস্ত্রি হেসে বলল, না স্যার, মাটি ফাটেনি, তবে একটু কষ্ট করে তুলতে হচ্ছে। ভয়ের কিছু নেই। এইরকম ছোটখাটো কথাবার্তা উড়িয়ে দিয়ে ধীরে ধীরে একতলা ছোট ঘরটা তৈরি হয়ে গেল। 2টো ঘর, একটা রান্নাঘর আর ছোট্ট বারান্দা। একপাশে একটা টিউবওয়েল বসানো হলো। ঘরের সামনে ছোট্ট একটা বাগান করার ইচ্ছে ছিল অভিজিৎ বাবুর। স্ত্রী মৌসুমীও একদিন এসে বলেছিলেন, একেবারে ছোটবেলার বাড়ির মতো লাগছে, কেমন যেন শান্ত, নির্জন। ঘরের গায়ে চুনকাম হয়ে গেল। দরজায় জানলা ভালোভাবে লাগানো হলো। বাইরের আলো লাগানোর জন্য ছোট একটা পিলার করা হলো। সব মিলিয়ে একেবারে স্বপ্নের মতো একটা আশ্রয়। এবার অভিজিৎ বাবুর মনে শান্তি এলো। বছরের শেষে স্কুল ছুটি পড়লে তিনি পুরো 1 মাস এই বাড়িতেই কাটাবেন বলে ঠিক করলেন। প্রথম রাত, জানুয়ারি মাস। শীত পড়েছে ভালো মতো। অভিজিৎ বাবু নতুন ঘরে প্রথমবারের মতো রাত কাটাচ্ছেন। বাইরে হালকা কুয়াশা, চারিদিকে পাখির ডাক কমে গিয়ে এখন কেবল শীতের নিস্তব্ধতা। রাত তখন প্রায় 12টা। ঘরের মধ্যে কেরোসিনের হিটার জ্বলছে। চা বানিয়ে জানলার পাশে বসে বই পড়ছেন অভিজিৎ বাবু। হঠাৎ জানলার বাইরে এক অদ্ভুত আওয়াজ শুনলেন। ছাদের দিক থেকে যেন কেউ হেঁটে যাচ্ছে। একটু থেমে আবার সেই শব্দ। অভিজিৎ বাবু বই বন্ধ করে উঠে দাঁড়ালেন। জানলার পর্দা সরিয়ে ওপারে তাকালেন। কিছুই দেখা যায়নি। নিজেকে বোঝালেন, আহ, নতুন বাড়ি, টিনের ছাদে পাখি বসলে এরকম আওয়াজ তো হয়। অভিজিৎ বাবু বই বন্ধ করে উঠে দাঁড়ালেন। জানলার পর্দা সরিয়ে ওপরে তাকালেন। কিছুই দেখা যায় না। নিজেকে বোঝালেন, আহ, নতুন বাড়ি, টিনের ছাদে পাখি বসলে এরকম আওয়াজ তো হয়। বাতি নিভিয়ে শুয়ে পড়লেন। কিন্তু ঠিক রাত 3টের দিকে আওয়াজ, সেই শব্দ, আর এবার যেন একটু স্পষ্ট। অভিজিৎ বাবুর ঘুম ভেঙে গেল। ঘরের বাতি জ্বালিয়ে বাইরে বেরিয়ে এলেন। ছাদের দিকে তাকালেন।
টর্চ জ্বালালেন, কিছুই নেই। একবার মনে হলো পিছনের গাছ থেকে যেন কেউ তাকিয়ে দেখছে। তার শরীর হিম হয়ে গেল সেকেন্ডের জন্য। তারপর কিছু না ভেবেই আবার ঘরে ঢুকে গেলেন। পরদিন সকালে উঠেই ছাদে উঠলেন, আর সেখানেই প্রথম পেলেন একটা বড় রক্তের দাগ। আর তার ঠিক পাশেই একটা পাখির ডানা ছেঁড়া পালক। প্রথমে তিনি ভাবলেন কোনো পাখি হয়তো ছাদের ধারে এসে মরেছে, আর কোনো বিড়াল বা চিল টেনে নিয়ে গেছে। এই ব্যাখ্যা দিয়ে নিজেকে সামলে নিলেন। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল নামতেই একটা অদ্ভুত অস্থিরতা ঘিরে ধরল তাকে। বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে গিয়ে দেখলেন পেছনের ঝোপ থেকে একটা কাক উড়ে এলো, আর উড়ে যেতে যেতে এমন চিৎকার করলো যেন তার শরীর জ্বলছে। এরপর থেকেই শুরু হলো প্রতিদিনের অজানা অস্বস্তি। প্রতিটি রাতে প্রায় এক সময়ে রাত 3টের দিকে ছাদের ওপরে সেই শব্দ শোনা যেত। প্রথমে হালকা, তারপর যেন কেউ টিনের ছাদে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। আরো অদ্ভুত বিষয় ছিল, শব্দটা কখনো সামনে গিয়ে থেমে যেত, কখনো যেন কারো পা পিছলে যাচ্ছিল। অভিজিৎ বাবু প্রতিবারই টর্চ হাতে বাইরে বেরোতেন, কিন্তু কিছুই দেখতে পেতেন না। ছাদে উঠে খুঁজেও কোনো চিহ্ন নেই। তবু সকালে উঠলেই আবার সেই রক্তের মতো চোখ, আর এক দুটো ছেঁড়া পালক পড়ে থাকতে দেখা যেত। একদিন রাতে তো এমন কিছু হলো, যার পর থেকে তিনি ঘরে একা থাকতে ভয় পেতে শুরু করলেন। রাত তখন 3:30। আকাশে চাঁদের আলো হালকা। অভিজিৎ বাবু বিছানায় শুয়ে আছেন, ঘুম আসছে না। হঠাৎ জানলার কাছে টুকটাক টুক শব্দ হয়। চোখ তুলে দেখলেন কাঁচের ওপরে একটা কালো ছায়া ঠায় দাঁড়িয়ে, যেন ঘরের ভেতর তাকিয়ে আছে। তিনি চমকে উঠে আলো জ্বালালেন, কিন্তু বাইরেটা ফাঁকা। টর্চ নিয়ে জানলার বাইরে গেলেন, কেউ নেই, আশপাশ নিস্তব্ধ। কিন্তু ঠিক তখনই একটা অস্পষ্ট আওয়াজ শোনা গেল। কেউ যেন বলছে, তোরা চলে যা এখান থেকে। অভিজিৎ বাবুর গা ঠান্ডা হয়ে গেল। বলার স্বরটা কার বোঝা গেল না। নারী না পুরুষ, বয়স্ক না তরুণ, কিছুই পরিষ্কার নয়। শুধু একটা ঘরে টান টান কণ্ঠস্বর, যেটা যেন মাটির নিচ থেকে উঠছে। এই ঘটনার পরদিন সকালে সুবোধ মণ্ডল, যিনি জমিটা বিক্রি করেছিলেন, তিনি এলেন খোঁজ নিতে। অভিজিৎ বাবু একটু দ্বিধা নিয়ে সব কিছু খুলে বললেন। সুবোধ মাথা নিচু করে বলল, স্যার, একটা কথা ছিল। আমি ভাবছিলাম বলবো না, কিন্তু এখন মনে হচ্ছে বলা উচিত। এই জমিটার পেছনে একটা কাহিনী আছে। আগে এখানে যে বৌদি থাকতেন, তার নাকি একটু মানসিক সমস্যা ছিল। মাঝে মাঝে উনি রাতে ছাদে উঠে একা একা হাঁটতেন, গলায় মালা পরে বসে থাকতেন, আর গলায় কিছু একটা বলতেন। আমরা যতক্ষণ বুঝতে পেরেছিলাম, তিনি বলতেন, আমার কেউ আসবে। এক রাতে নাকি তাকে ছাদে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। অভিজিৎ বাবু চুপ করে শুনছিলেন। সুবোধ আরও বলল, গ্রামের লোকজন বলে মারা যাওয়ার ঠিক আগের দিন রাতে বৌদি নাকি পুকুর থেকে একটা পাখি ধরে এনেছিল। তারপর তার গলায় মালা বেঁধে ছাদে চড়ে চুপচাপ বসেছিলেন। পরদিন সকালে রক্ত, পালক আর ওনার মরদেহ। এই কথাগুলো শুনে অভিজিৎ বাবু এক প্রকার স্তব্ধ হয়ে গেলেন। সব কিছু মিলে যাচ্ছিল। ছাদের ওপর হাঁটার শব্দ, রক্ত, পাখির পালক, আর সেই গলা। তারপর কেটে গেল বেশ কিছুদিন। একদিন সন্ধ্যায় হঠাৎ পেছনের আম গাছটা কাঁপতে লাগলো। যদিও তখন বাতাস প্রায় ছিল না। একটু পরে সে গাছের ডালে একটা বড় কালো পাখি এসে বসলো। চোখ দুটো টকটকে লাল,
অভিজিৎ বাবু তাকিয়ে থাকলেন হতবাক হয়ে। পাখিটা তাকে দেখে ঘাড় ঘুরিয়ে একবার ছাদের দিকে তাকালো, তারপর ডানা মেলে উড়ে গেল। আর সেই মুহূর্তে ছাদের দিক থেকে আবার সেই পরিচিত শব্দ, কিন্তু এইবার যেন দুটো পা নেই, 4টে পা। কিছু একটা যেন হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। অভিজিৎ বাবু জানতেন এবার আর এড়ানো যাবে না। এই বাড়ি, এই ছাদ, এই জমি কিছু একটা ভয়ঙ্কর অতীতের ভার নিয়ে বসে আছে। সেই দিনের রাত তখন 3:30। অভিজিৎ বাবু জানেন এই সময়টাতে সেই অদ্ভুত শব্দ আসে, ছাদের ওপরে হাঁটার হামাগুড়ি, কাঁপন ধরা বাতাসের, আর সেই অচেনা কণ্ঠস্বর। কিন্তু আজকের রাতে একটা জিনিস আলাদা ছিল। ঘরের জানলায় হালকা আলো পড়ছিল পাশের পুকুর ঘাট থেকে। তিনি এক বুক সাহস নিয়ে এগিয়ে চলেন পুকুর ঘাটের দিকে। তিনি টর্চ হাতে বাইরে গিয়ে দেখলেন কেউ একজন পাথরের ঘাটে বসে আছে। আলো স্পষ্ট হলে বোঝা গেল একজন বৃদ্ধ, একেবারে কুঁচকানো মুখ, কিন্তু চোখে এক ধরনের তীক্ষ্ণতা। তিনি বললেন, স্যার, আপনি নতুন এই জমিতে এসেছেন তো? অভিজিৎ বাবু চমকে উঠলেন। আপনি কে? আমি কালীপদ ঘোষ, এই অঞ্চলের সবচেয়ে পুরনো লোক বলতে পারেন। এই জমির ইতিহাস আপনি জানেন না, তাই না? কালীপদ বাবু একটু থেমে বললেন, এই জমিটা আগে একটা ছোট্ট স্কুল ঘর ছিল। ব্রিটিশ আমলে এক বর্ণ পরিচয় পড়ানো হতো এখানে। স্কুলের এক মহিলা শিক্ষিকা ছিলেন, নলিনী ম্যাম। স্বামী হারানো বিধবা ছিলেন তিনি। দিনে বাচ্চাদের পড়াতেন আর রাতে একা থাকতেন ওই ছোট্ট কুটিরে। লোকের মুখে শোনা যায় নলিনী ম্যাম একসময় তান্ত্রিক চর্চায় জড়িয়ে পড়েন। তার নিঃসঙ্গতা, মানসিক ভারসাম্য হারানো সব মিলিয়ে উনি রাতে ছাদে বসে পাখি বলি দিতেন আর বলতেন, আমার প্রিয় ফিরে আসবে, ফিরে আসবে। এক রাতে এক ছাত্র হঠাৎ নিখোঁজ হয়। গ্রামের লোকজন খোঁজাখুঁজি করে দেখে ছাদে পাখির পালকের মাঝে পড়ে আছে তার বই, আর নলিনী ম্যাম ঘরের কোণে বসে আসছেন। ওই রাতেই নাকি গ্রামের পণ্ডিত এক ওঝাকে ডেকে এনে একটা বিশেষ মন্ত্র পাঠ করে ওই বাড়িটি বন্ধ করে দেয়। নলিনী ম্যামকে পাঠিয়ে দেওয়া হয়েছিল মানসিক হাসপাতালে, কিন্তু শোনা যায় তার আত্মা আজও ওই ছাদের চারপাশে ঘোরাফেরা করে। আর কেউ যদি সেই স্থানে স্থায়ী হয়, সে স্বপ্নে দেখা দেয়, ফিসফিস করে আর চায় তার একাকিত্ব ভাগ করে নিতে। কালীপদ বাবুর সুপারিশে স্থানীয় এক ওঝাকে ডাকা হলো। তিনি আসলেন সকালে, ঘরের চারিদিকে ধূপ গঙ্গা জল ছিটালেন, ছাদের দিকটায় কিছু মন্ত্র পাঠ করতে করতে বললেন, এখানে কেউ আছে, এখনো আছে, কারো জন্যে অপেক্ষা করছে, কিন্তু সে ফিরে আসবে না। তিনি ঘরের মাঝখানে একটা তাবিজ পুঁতে দিয়ে বললেন, এই বাড়িতে মানুষ থাকতে পারে, কিন্তু সুখে নয়। যদি মুক্তি চান চলে যান, আর যদি থাকেন তবে তার সাথে মানিয়ে চলতে শিখুন। এই কথা শোনার পর অভিজিৎ বাবু আর দেরি করেননি। বাড়িটা খুব বেশি দামে বিক্রি করা যায়নি, প্রায় 80,000 টাকায় এক লোক কিনে নেয়, যিনি খালি জমি দেখে গরুর খামার করার জন্য চিন্তা করেছিলেন। তাকে সব কিছু খুলে বলা হয়নি, শুধু বলা হয়েছিল জায়গাটা একটু নির্জন, তবু আপনার ইচ্ছে। আর বাড়িটা ছিল জমিটার এক কোণের একটা ছোট্ট জায়গার মধ্যে। আর বাড়িটা নিয়ে কোনো সমস্যা ছিল না ব্যক্তিদের। অভিজিৎ বাবু ও মৌসুমী কলকাতার উপকণ্ঠে একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিলেন। দুজন এখন শান্তিতে আছেন।
আর কখনোই এমন অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়নি। আজ 2025 সাল। অভিজিৎ বাবু এখন এক নামী স্কুলের সিনিয়র শিক্ষক। তার স্ত্রী মৌসুমীও কর্পোরেটের চাকরি ছেড়ে একটা ছোট্ট অনলাইন ব্যবসা শুরু করেছেন। আমি রুহি, শুনছিলেন কালো বিড়াল। আমার সঙ্গে রয়েছে রাহুল। কেমন লাগলো আজকের ঘটনাটা? ঘটনাটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের ঘটনা। প্রতি রবিবার ঘটনা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার সাথে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা আপনার কোনো শোনা ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাইলে সমস্ত ধরনের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশানে। ওখান থেকে আমাদের দিকে ঘটনা পাঠানো খুবই সহজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।